প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের এই জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা নিশ্চয়ই করোনাকালীন সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে ভালো আছো, বাসায় আছো। আজকে আমরা নবম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় যে আমরা পার্ট 1 ক্লাসের পরে আসছি, যে পার্ট 2 ক্লাসটি করছি অধ্যায় 1 থেকে। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস হচ্ছে এই জীবজগৎকে কোনো একজন মানুষের পক্ষে আলাদাভাবে জানা সম্ভব, কিন্তু তার জানা সম্ভব যদি আমরা এটাকে সুশৃঙ্খলভাবে সুবিন্যস্তভাবে সাদৃশ্য বৈসাদৃশ্য কিংবা মিল অমিলের ভিত্তিতে কতগুলো সুনির্দিষ্ট উপায়ে বৈজ্ঞানিক ভিত্তিতে তাদেরকে যদি আমরা সুনির্দিষ্টভাবে ধাপে ধাপে বিন্যস্ত করি, তাহলে এই পদ্ধতিটাকে বলা হয় বা এই বিষয়টাকে বলা হয় শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস বিদ্যার জনক বলা হয়, যিনি সর্বপ্রথম এটা নিয়ে খুব কাজ করেছেন তিনি হচ্ছেন ক্যারোলাস লিনিয়াস, সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। তিনি একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্কিউলিস এবং হুইটেকারের 5 রাজ্যের শ্রেণীবিন্যাস। 5 রাজ্যের শ্রেণীবিন্যাসটি নিয়ে আমরা আলোচনা করব। তো এই 5 রাজ্যের শ্রেণীবিন্যাস, এই শ্রেণীবিন্যাসটি সর্বপ্রথম হুইটেকার 1969 সালে তিনি প্রবর্তন করেন। পরবর্তীতে মার্কিউলিস এটাকে কিছুটা পরিবর্তন করে এটাকে আরো একটু করে এটা তিনি প্রবর্তন করেন, সেটা 1974 সালে। তো এই মার্কিউলিস এবং হুইটেকারের শ্রেণীবিন্যাসে তারা সমগ্র জীবজগৎকে একটি কিংডম বা একটি জগতের আওতায় রেখে তারা এটাকে 2টি সুপার কিংডমে ভাগ করেছে। এই সুপার কিংডম 2টিতে 5টি রাজ্য রেখেছেন। তার মধ্যে সুপার কিংডম 1 মাত্র রাজ্য, যেটি হচ্ছে মোনেরা, এবং সুপার কিংডম 2 4টি রাজ্য, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্ল্যান্টি। তোমাদের একটু একটা কথা বলে রাখি, এখানে এই যে রাজ্যগুলো সিরিয়াল, এই সিরিয়ালটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা কিন্তু একটা বিবর্তনিক ধারা, অর্থাৎ মোনেরা সবচেয়ে অনুন্নত জীব, অ্যানিমেলিয়া সবচেয়ে উন্নত জীব, এবং মোনেরার পরে প্রোটিস্টাকে রাখা হয়েছে। মোনেরা থেকে যারা উন্নত, কিন্তু ফাঞ্জাই থেকে যারা উন্নত তাদেরকে প্রোটিস্টাকে রাখা হয়েছে। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। তাই এটা কিন্তু এই যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা তোমাকে মেনটেন করে পড়তে হবে। আসলে আমরা এই রাজ্যগুলো সম্পর্কে একটু অল্প কিছু কথা বলে নেই। রাজ্য 1 মোনেরা। মোনেরা রাজ্যের জীবসম্পদ বৈশিষ্ট্য যদি আমরা বলি, তারা সাধারণত এককোষী, তাদের কোষীয় গঠন উন্নত নয়, অর্থাৎ সুগঠিত নয়, তাদের নিউক্লিয়াস সুগঠিত নয়, তারা একক বা দলবদ্ধভাবে বাস করতে পারে। তারা সাধারণত নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না। তবে মোনেরা রাজ্যের কতিপয় জীব আছে যারা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে নিজের খাবার নিজেরা তৈরি করার সক্ষমতা রাখে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নীলাভ, সবুজ শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়া। এবার আসো রাজ্য 2 বা প্রোটিস্টা। এই প্রোটিস্টা রাজ্যের বৈশিষ্ট্য কি? প্রোটিস্টারা তারা বহুকোষী, তাদের নিউক্লিয়াস সুগঠিত, তাদের নিউক্লিয়াস কোষে নিউক্লিয়াস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন ইত্যাদি গুরুত্বপূর্ণ কোষীয় উপাদান থাকে, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি থাকে। তারা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। তারা কনজুগেশন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অ্যামিবা, প্যারামেসিয়াম ইত্যাদি। এবার সব ফাঞ্জাই বা ছত্রাক। এই রাজ্যে সেই সকল জীবদেরকে রাখা হয়েছে যাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না। নিজের খাবার নিজেরা তৈরি করতে না পারার কারণ হচ্ছে তাদের মধ্যে প্লাস্টিডে আমরা জানি ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে, আর ক্লোরোফিলের সাহায্যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাবার তৈরি হয়। এই ফাঞ্জাই রাজ্যে জীবদের এই প্লাস্টিক না থাকার কারণে তারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। তারা তাদের কোষপ্রাচীর কাইটিন নির্মিত, তারা পরজীবী, বা যেহেতু নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে না তাই এরা পরভোজী। তো পরভোজী এরা বিভিন্ন রকমের পরভোজী হতে পারে, কখনো পরজীবী হিসেবে বাস করে,
কখনো মৃতজীবী, কখনো মিথজীবী। পরজীবী মানে হচ্ছে সে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল এবং অন্যের ক্ষতি করে। আর মিথজীবী হচ্ছে অন্য জীবের সাথে খাদ্য এবং বাসস্থানের জন্য সহাবস্থান করে, কিন্তু কেউ কাউকে উপকৃত করে না, বাট দুজন দ্বারা উপকৃত হয়। আর মৃতজীবী হচ্ছে এরা মৃত জীবদের থেকেও খাবার সংগ্রহ করতে পারে। উদাহরণ হিসেবে বলতে পারি আমরা অ্যাগারিকাস, তারপর হচ্ছে পেনিসিলিয়াম, এই ধরনের বিভিন্ন রকমের ফাঞ্জি। এবার আসলে প্ল্যান্টি রাজ্যের কথা যদি বলি, প্ল্যান্টি হচ্ছে এই রাজ্যে সকল উদ্ভিদ, উন্নত উদ্ভিদদেরকে এখানে স্থান দেওয়া হয়েছে। এর মধ্যে এদের বৈশিষ্ট্য কি, এরা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, অর্থাৎ এদের মধ্যে প্লাস্টিড আছে, এরা নিজের খাবার নিজেরা তৈরি করে নিতে পারে। এদের কোষপ্রাচীর সেলুলোজ নির্মিত, এদের কোষ গহ্বর আছে, কোষের কোষ গহ্বর আছে। এই হচ্ছে বৈশিষ্ট্য। এরা অ্যানাইসোগ্যামাস প্রক্রিয়া যৌন জনন করে। অ্যানাইসোগ্যামাস হচ্ছে দুটো ভিন্ন গঠন সমৃদ্ধ, দুটো ভিন্ন গঠন বিশিষ্ট দুটো গ্যামেটের মিলনের মাধ্যমে যে জনন হয় সেটাকে আমরা বলি অ্যানাইসোগ্যামাস। এই হচ্ছে বৈশিষ্ট্য। প্ল্যান্টের উদাহরণ হিসেবে আমরা আম গাছ, জাম গাছ, বিভিন্ন রকমের গাছের কথা বলতে পারি। এবার ক্যানিমিলিয়া রাজ্য নিয়ে যদি আমরা একটু কথা বলি, ক্যানিমিলিয়া রাজ্যে সকল প্রাণীদেরকে রাখা হয়েছে, সকল প্রাণী, অর্থাৎ প্রাণীরা হচ্ছে প্রাণীদের বৈশিষ্ট্য কি, তারা নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে, কারণ তাদের প্লাস্টিক নেই। 2 নম্বর, এদের কোষপ্রাচীর নেই, এদের কোষের কোষ গহ্বর নেই। এরকম বিভিন্ন বৈশিষ্ট্য থাকার কারণে এদেরকে এই অ্যানিমেলিয়া রাজ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি মানুষ, রয়্যাল বেঙ্গল টাইগার ইত্যাদি। ঠিক আছে? শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের 5 রাজ্যের শ্রেণীবিন্যাসের পরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শ্রেণীবিন্যাস করার পদ্ধতি বা শ্রেণীবিন্যাস করার যে ধাপের বিষয়টি সেগুলো নিয়ে। তো শ্রেণীবিন্যাসে আমরা বলেছি, শ্রেণীবিন্যাসের সংজ্ঞায় যে একটা জীবকে শ্রেণীবিন্যাস করা মানে হচ্ছে তাকে কতগুলো সুনির্দিষ্ট ধাপে বিন্যস্ত করা বা সাজানো। এখন এটা কিসের ভিত্তিতে সাজাবো? নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্যের ভিত্তি। তো এই যে ধাপগুলো কি, প্রথম ধাপটা হচ্ছে কিংডম, সেটা কোন রাজ্যের অন্তর্ভুক্ত, ফাইলাম বা পর্ব, ক্লাস বা শ্রেণী, অর্ডার বা বর্গ, ফ্যামিলি বা গোত্র, জেনাস বা গণ, স্পিসিস বা প্রজাতি। যেমন আমি যদি আমার অবস্থানটাকে আইডেন্টিফাই করি, আমি পৃথিবীর কোন মহাদেশে থাকি? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের মধ্যে আমার কোন দেশ? বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে কোন বিভাগ? ঢাকা বিভাগ। ঢাকা বিভাগের মধ্যে কোন জেলা? নারায়ণগঞ্জ জেলা। নারায়ণগঞ্জের মধ্যে কোন থানা? নারায়ণগঞ্জ শহর। এই যে আমি কতগুলো ধাপে ধাপে বিভক্ত করলাম আমার অবস্থানটাকে, এটাই হচ্ছে শ্রেণীবিন্যাস। একটা জীবকে তুমি এরকম কতগুলো সুনির্দিষ্ট ধাপে ধাপে বৈশিষ্ট্যের ভিত্তিতে বিন্যস্ত করতে পারো। এরকম দেখো এখানে এই যে প্রথম যে কার্যটা, প্রথম যে ধাপটা, সেটা হচ্ছে সবচেয়ে বড় ধাপ। হ্যাঁ, কিংডম। হ্যাঁ, কিংডমের আওতায় অনেক জীব থাকে একটা কিংডমটা, মানে তাহলে এই কিংডমটা যেহেতু সবচেয়ে বড়, হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা সেট করতে পারি, আর সেটের আওতায় এই সবগুলা আছে, এই কিংডমের অ্যানিমেলিয়া কিংডমের আওতায় এই সবগুলা আছে, তাহলে এগুলো হচ্ছে এই সেটের উপসেট। তাহলে এই পদ্ধতিতে যে সাজানোর যে পদ্ধতিটা, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি, অর্থাৎ একটা ধাপের অধীনে অনেকগুলো ধাপ আস্তে আস্তে একটা থেকে আরেকটা এভাবে সাজানোর যে পদ্ধতি, এটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। তো দেখো এই ধাপগুলো কিন্তু একটা সুনির্দিষ্ট ধাপ, হ্যাঁ, এবং একটা যেটা যে অবস্থান এবং সবার আগে কিংডম, তারপর ফাইনাল, এভাবে কি করতে হবে। এখন প্রত্যেকটা ধাপকে আলাদাভাবে আমরা বলতে পারি টেক্সা বা ট্যাক্সন। এক বছরের টেক্সা, বহু বছরের ট্যাক্সন। এখন তাহলে মানুষের শ্রেণীবিন্যাস যদি আমরা করি, মানুষ যেহেতু সে প্রাণী, তাই তাকে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পর্ব কি? কর্ডা। আমরা জানি যে অ্যানিমেলিয়া রাজ্যের কতগুলো পর্ব আছে? 9টা পর্ব আছে। তার মধ্যে মেরুদণ্ডী থেকে 9টা পর্ব আছে। তার মধ্যে যে 9 নম্বর পর্বটা, তার নাম হচ্ছে কর্ডা। কর্ডাটা মধ্যে এমন প্রাণীদেরই রাখা হয়েছে যাদের মেরুদণ্ড আছে এবং ভ্রূণের কোনো একটা অবস্থায় নটকর্ড থাকে। তাহলে মানুষের যেহেতু এই মেরুদণ্ড আছে, তাই মানুষকে কর্ডাটা পর্বে স্থান দেওয়া হয়েছে। তারপর ক্লাস, শ্রেণী। তোমরা জানো যে কর্ডাটা কতগুলো আবার ক্লাসে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা ক্লাস হচ্ছে ম্যামালিয়া।
ম্যামালিয়াতে কেন মানুষকে স্থান দেওয়া হলো? কারণ মানুষ মায়ের দুধ পান এবং মায়ের গর্ভ থেকে জন্ম, এই সকল বৈশিষ্ট্যের কারণে মানুষকে ম্যামালিয়া ক্লাসে স্থান দেওয়া হয়েছে। মানুষের বর্গ প্রাইমেট কেন? মানুষের বর্গ প্রাইমেট হওয়ার কারণ হচ্ছে মানুষ কোনো কিছুকে আঁকড়ে ধরার মতো উপযোগী হাত আছে, উপযোগী হাত আছে, হাত এবং হাতে আঙুলি আছে। এরপর মানুষের ফ্যামিলি দেওয়া হয়েছে হোমিনিডে, হোমিনিডে ফ্যামিলিতে মানুষের অবস্থান। কারণ কি? মানুষ দেখতে এজ লাইক শিম্পাঞ্জি, বানর, এদের সাথে একটা সাদৃশ্য আছে। সাদৃশ্য থাকার কারণে এই কারণে হোমিনিডে ফ্যামিলিতে মানুষের স্থান দেওয়া হয়েছে। এরপর জেনাস, গণ বা মানুষের গণটা কি? হোমো। এখন মানুষকে কেন হোমো গণের অন্তর্ভুক্ত করা হয়েছে বা আমরা কেন হোমো গণের অন্তর্ভুক্ত? এটার কারণ হচ্ছে আমরা পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারি এবং আমাদের যে মস্তিষ্ক আছে এই মস্তিষ্ক অন্যান্য প্রাণী অপেক্ষা বড় এবং আমাদের প্রজাতি হচ্ছে হোমো সেপিয়েন্স। কেন আমাদের প্রজাতি হোমো সেপিয়েন্স? কারণ বুদ্ধিবৃত্তির দিক থেকে আমরা অপেক্ষাকৃত উন্নত এবং আমাদের মস্তিষ্কের গঠন বেশ উন্নত। এই কারণে আমাদের স্পিসিস হচ্ছে হোমো সেপিয়েন্স। এইটা কিন্তু পরীক্ষাতে আসে, তো তোমাদের কিন্তু এভাবে কারক সহ এটা বিন্যাস করতে হবে। এখন মার্কিং এর উপর দেখতে হবে যে কত নম্বরের প্রশ্ন আসে। যদি 2 নম্বরে আসে তাহলে এইভাবে লিখে দিবা, আর 4 নম্বরের প্রশ্ন আসে তাহলে কারণ সহ বর্ণনা করবে। আর যদি প্রশ্নে আলাদাভাবে বলেই দেয় যে কারণ সহ লিখো, তাহলে কারণ সহ তোমাকে লিখতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি। দ্বিপদ নামকরণটা, দ্বিপদ নামকরণ মানে হচ্ছে এই যে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের জীব আছে। এখন এই জীবগুলা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকমের নাম আছে। যেমন মানুষ, বাংলাদেশে আমরা মানুষ বলি, অন্য আরেকটা দেশে, পৃথিবীর অন্য আরেকটা দেশ, ধরো রুয়ান্ডা, আফ্রিকার বুরুন্ডি, অথবা ধরো তোমার মাল্টা কিংবা আমেরিকা কিংবা ধরো কেনিয়া, নাইজেরিয়া, এই সকল দেশে মানুষ হয়তো মানুষকে মানুষ বলে না, অন্য কিছু কোনো নামে আখ্যায়িত করে। এখন সারা পৃথিবীতে একটা জীবকে যেন সহজভাবে সবাই একই নামে চিনতে পারে, এই যে একই নামে চিহ্নিত করার যে বৈজ্ঞানিক একটা পদ্ধতি, এই পদ্ধতিটাই হচ্ছে দ্বিপদ নামকরণ পদ্ধতি, বা যে নামটা দেওয়া হয় সেটাকে বৈজ্ঞানিক নাম। এখন এটা কেন দ্বিপদ নামকরণ পদ্ধতি বলা? কারণ এই বৈজ্ঞানিক নামে 2টা পদ থাকে, 2টা আলাদা আলাদা পদ থাকে। যেমন এটা একটা পদ, এটা একটা পদ থাকে, 2টা আলাদা আলাদা পদ থাকে। তাইলে 2টা পদের সমন্বয়ে যেহেতু একটা বৈজ্ঞানিক উপায়ে নাম দেওয়া হয়, তাইলে এই কারণে এই পদ্ধতিটাকে বলা হয় দ্বিপদ নামকরণ পদ্ধতি, আর এই নামটাকে বলা হয় দ্বিপদ নাম। এখন আসো দ্বিপদ নামকরণের নিয়মাবলী। দ্বিপদ নামকরণের যে 2টা পদ আছে, এই পদগুলোর ভাষা হবে ল্যাটিন ভাষা, ল্যাটিন ভাষা হবে। এখন একটা কথা হচ্ছে এই 2টা পদ অর্থাৎ গণ এবং প্রজাতি, এর প্রথম অক্ষরটা অর্থাৎ একেবারে ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে, আর বাকি সব লেটার স্মল লেটার হবে, ছোট অক্ষর। ঠিক আছে? এবং গণ এবং প্রজাতি দুটার মাঝখানে একটা স্পেস থাকবে বা তাদের। এরপর কথা হচ্ছে তুমি যদি টাইপ করো বৈজ্ঞানিক নামকে, তাহলে তোমাকে একটু ডান দিকে পাঠিয়ে লিখতে হবে, অর্থাৎ ইটালিক টাইপে লিখতে হবে, ইটালিক হরফে। আর যদি তুমি হাতে লিখো, হাতে লিখে করতে হবে কি এভাবেই লেখো, নর্মালি আমরা যেভাবে লিখি, তবে নিচে আলাদা দাগ দিতে হবে। গণের নিচে একটা দাগ, প্রজাতির নিচে একটা দাগ, তবে টাইপগুলো দাগ দেওয়ার প্রয়োজন নেই। এটার মানে হচ্ছে তুমি অনেক লেখার ভিড়ে যেন তোমার বৈজ্ঞানিক নামটাকে সহজে তুমি আইডেন্টিফাই করতে পারো। এরপর কথা হচ্ছে তোমার যিনি এই বৈজ্ঞানিক নামটা প্রবর্তন করেছেন, এই প্রবর্তনকারীর নামের প্রথম অক্ষরটা দিতে হবে। যেমন এটা ক্যারোলাস লিনিয়াস দিয়েছেন, এই কারণে ক্যারো দেওয়া হচ্ছে। এই হচ্ছে বিষয়টা। তাইলে এরপরে যে বিষয়টা হচ্ছে এই নামগুলো 2টা সংস্থা আছে, একটা হচ্ছে আইসিডিএন ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, আর একটা হচ্ছে আইসিজেডএন ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। এই যে 2টা সংস্থা আছে, এই 2টা সংস্থা কর্তৃক নামগুলো অ্যাপ্রুভ হতে হবে, স্বীকৃত হতে হবে। তুমি নাম দিলা কিন্তু এটার কোনো স্বীকৃত হলো না, অথবা পৃথিবীর এক স্থানে একটা প্রজাতির তুমি নাম দিলা, আরেক জায়গাটা আবিষ্কার হয়ে গেছে, তাহলে হবে না। তাহলে ওই সংস্থা কর্তৃক এটা অ্যাপ্রুভ লাগবে বা স্বীকৃতি লাগবে। এই হচ্ছে বিষয়টা। তাইলে আমরা বুঝতে পারলাম। এবার আসো
তোমাদের বইয়ের একেবারে এই অধ্যায়ের শেষে কিছু বৈজ্ঞানিক নাম দেওয়া আছে। যেমন ধরো আমের বৈজ্ঞানিক নাম কি, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কাঁঠালের বৈজ্ঞানিক নাম কি, আর্টোকার্পাস হেটেরোফাইলাস। এরপর ধরো মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমোসেপিয়ান্স। তারপর ধরো বাঘের বৈজ্ঞানিক নাম কি, প্যান্থেরা টাইগ্রিস। এরকম ব্যাঙের বৈজ্ঞানিক কি, ডুক্টোফ্রাইনাস মেলানোস্টিকটাস, আগে বুফু মেলানোস্টিকটাস বলতো। তাহলে এই নামগুলো তোমাকে একদম ভালো করে বলতে হবে। তবে খেয়াল রাখতে হবে এই নামগুলো অবশ্যই বানান সঠিক হতে হবে এবং লেখার পরে এই আলাদা আলাদা দাগ দিতে হবে। অর্থাৎ বৈজ্ঞানিক নামকরণের নিয়মাবলী তোমাকে ফলো করতে হবে। আদারওয়াইজ তুমি ভুল করলে কিন্তু নাম্বার যথাযথ পাবে না। এবং বিভিন্নভাবে প্রশ্ন আসে যে জাতীয় ফুলের বৈজ্ঞানিক নামগুলো লেখো, জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম ইত্যাদি। তাহলে তোমাদের প্রশ্ন বুঝে আসে। তো আশা করি সবাই এই অধ্যায়টা অনেকটাই বুঝতে পেরেছো। হ্যাঁ, এবং তোমরা যদি একটু চর্চা করো বাসায়, তাহলে তোমরা সবাই এই অধ্যায়টা একদম তোমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে তোমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত করতে থাকো, তাহলে তোমাদের রিডিংগুলোটা অনেকাংশে কাটিয়ে উঠতে পারবে। সবাই ভালো থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ সবাই।